হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ভিএসসি। আজকে তোমাদের সাথে আবার একটি নতুন টপিক নিয়ে আলোচনা করতে চলে এসেছি। আমাদের সামনে যে সমস্ত পরীক্ষা রয়েছে, বিশেষত এনটিপিসি কে ফোকাস করে এবং আদার্স সমস্ত পরীক্ষার জন্য আজকে একটা টপিক তোমাদের সাথে আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ টপিক। সেটা হচ্ছে ভারতের উদ্ভিদ জগৎ বা ন্যাচারাল ভেজিটেশন। তো ন্যাচারাল ভেজিটেশন এমন একটা টপিক যেখান থেকে ভীষণ ছোট ছোট জিকে টাইপের প্রশ্ন আমাদের বিভিন্ন ধরনের পরীক্ষাতে আসে। শুধুমাত্র এনটিপিসি নয়, বা ধরো আমাদের যে সামনে পরীক্ষা রয়েছে ক্লার্কশিপ, শুধু সেই পরীক্ষাই নয়, বিভিন্ন ধরনের পরীক্ষায় আমরা এখান থেকে প্রশ্ন আনসার দেখেছি। তো প্রথমে একটুখানি আলোচনা করব যে স্বাভাবিক উদ্ভিদ বলতে আমরা কি বুঝি, বা ন্যাচারাল ভেজিটেশনটা বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, তো আমাদের প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন রকমের ভূমিরূপের উপরে নির্ভর করে, জলবায়ু এবং মাটির উপরে নির্ভর করে স্বাভাবিক উপায়ে যে সমস্ত গাছগুলি বৃদ্ধি পায় তাদেরকে আমরা বলি ন্যাচারাল ভেজিটেশন বা স্বাভাবিক উদ্ভিদ। যেমন ধরো সাপোজ আমরা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বসবাস করি, তো এখানে আমরা আম জাম লিচু এই সমস্ত গাছগুলো আশেপাশে দেখতে পাই। যদি এই মুহূর্তে আমরা এখন রাজস্থানের দিকে তাকাই, তাহলে ওখানে দেখবো আমরা একটা কাঁটা জাতীয় ক্যাকটাস ধরনের গাছ আমরা দেখতে পাচ্ছি। আবার যদি আমরা দেখি পাহাড়ে চলে যাই এই মুহূর্তে কাশ্মীরের দিকে, তাহলে ওখানে দেখবো আমরা পাইন জাতীয় বা কর্নিফেরাস বা ট্রায়াঙ্গেল শেপের যে গাছগুলো হয়, যেগুলো এক্সমাস ট্রি এর মতো দেখতে হয়, সেরকম গাছ দেখতে পাই। তো সেই জন্য আমরা এক কথায় বলতে পারি যে বিভিন্ন ভূমিরূপের উপরে ডিপেন্ড করে জলবায়ুর বৈচিত্র্য আমরা লক্ষ্য করতে পারি। তো সেই জলবায়ুর বৈচিত্র্য এবং বিভিন্ন ধরনের যে মাটি রয়েছে তার উপরে নির্ভর করে ভারতে বেশ কয়েক ধরনের ভূমিরূপ, মানে বেশ কয়েক ধরনের স্বাভাবিক উদ্ভিদ আমরা দেখতে পাই। তো ভারতের স্বাভাবিক উদ্ভিদকে আমরা মূলত 5টা থেকে 6টা ভাগে ভাগ করতে পারি। তো চলো দেখে নিই কি কি ভাগে আমরা ভাগ করতে পারি। দেখো, প্রথমেই যে ভাগটা রয়েছে আমাদের, সেটা হচ্ছে ট্রপিক্যাল এভারগ্রিন অ্যান্ড সেমি এভারগ্রিন, 1 নম্বর ভাগ। নেক্সট 2 হচ্ছে ট্রপিক্যাল ডেসিডুয়াস, মানে পর্ণমোচী। ঠিক আছে, ট্রপিক্যাল ডেসিডুয়াস বা যেটাকে আমরা বলি পর্ণমোচী বা ক্রান্তীয় পর্ণমোচী। নেক্সট নাম্বার 3 হচ্ছে ট্রপিক্যাল ড্রাই ডেসিডুয়াস, মানে পর্ণমোচীকে আমরা দুটো ভাগ করেছি, একটা আর্দ্র এবং একটা শুষ্ক। নেক্সট হচ্ছে ট্রপিক্যাল থ্রন। ট্রপিক্যাল থ্রন মানে হচ্ছে ক্রান্তীয় ক্রান্তীয় কাঁটা জাতীয় উদ্ভিদ। ঠিক আছে, এটা আমাদের অ্যাকচুয়ালি আছে 3 নাম্বার। তার কারণ হচ্ছে আমরা প্রথম 1 নাম্বার করেছি, দেখো, ট্রপিক্যাল এভারগ্রিন মানে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি। 2 নাম্বার করেছি আমরা পর্ণমোচী, ট্রপিক্যাল ডেসিডুয়াস মানে হচ্ছে ক্রান্তীয় পর্ণমোচী। তাকে আমরা দুটো সাব ডিভিশন করেছি, একটা ময়েস্ট আর একটা হচ্ছে ড্রাই। এটা হচ্ছে ময়েস্ট, এটা হচ্ছে ড্রাই। ওকে, আর 3 নাম্বার করেছি ট্রপিক্যাল থ্রন, মানে যেটা কাঁটা জাতীয় উদ্ভিদ, ক্রান্তীয় কাঁটা জাতীয় উদ্ভিদ। নেক্সট আমরা করেছি ট্রপিক্যাল মাউন্টেন, মানে ক্রান্তীয় পাহাড়ি বনভূমি, যেটাকে আমরা বলতে পারি। পাহাড়ের আবার দুটো সাব ডিভিশন আছে। নেক্সট হচ্ছে আমাদের ম্যানগ্রোভ। টোটাল আমরা কটা ভাগ করেছি দেখো, ABCDE, 5টা। টোটাল আমরা 5টা ভাগ করেছি। ভারতে যত রকমের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়, অবশ্যই জলবায়ুর উপরে নির্ভর করে এই উদ্ভিদগুলো লক্ষ্য করা যায়, তাকে আমরা টোটাল 5টা ভাগে ভাগ করেছি। ওকে, তো এখান থেকে কি কি ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে এবং প্রিভিয়াস ইয়ারে এসেছে, সেগুলো নিয়ে আজকে আমরা ডিটেলসটা ক্লাসে আলোচনা করব। তো চলো আমরা প্রথম ভাগে ফিরে যাই। প্রথম ভাগ হচ্ছে আমাদের যেটা ছিল ট্রপিক্যাল এভারগ্রিন অ্যান্ড সেমি এভারগ্রিন। আচ্ছা, এই প্রসঙ্গে একটুখানি বলে রাখি, দেখো, প্রত্যেকটা ভাগের আগেই, মানে স্বাভাবিক উদ্ভিদের যে প্রত্যেকটা ভাগ, এই প্রত্যেকটা ভাগের আগেই আমরা একটা করে ট্রপিক্যাল বা ক্রান্তীয় কথাটা উল্লেখ করেছি। তার কারণ হচ্ছে ভারতে আমরা মূলত ক্রান্তীয় জলবায়ু বা ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট দেখতে পাই। তো যেহেতু আমরা ভারতকে বা ভারতবর্ষকে
ট্রপিক্যাল মনসুন ক্লাইমেটিক কান্ট্রি বলে থাকি এবং মৌসুমী জলবায়ুর দেশ বলে থাকি। তাই জলবায়ুর উপর নির্ভর করে যেহেতু স্বাভাবিক উদ্ভিদগুলো জন্মায়, তাই প্রত্যেকটা ভাগের আগে আমরা ট্রপিক্যাল কথাটা কমন ইউজ করেছি। মানে ক্রান্তীয় জলবায়ুর উপরে নির্ভর করে যেহেতু এই উদ্ভিদগুলো জন্মাচ্ছে, তাই ক্রান্তীয় কথাটা আমরা কমনলি প্রত্যেকটা ভাগের আগে ইউজ করেছি। তো প্রথম ভাগে কি রয়েছে দেখো, প্রথম ভাগে রয়েছে আমাদের ট্রপিক্যাল, এভারগ্রিন, এভারগ্রিন অ্যান্ড সেমি এভারগ্রিন। কেন এই দুটো শব্দ ব্যবহার করছি সেই প্রসঙ্গে আমরা ডিটেলস আলোচনা করবো। তো এভারগ্রিন বলতে প্রথমেই আমরা বুঝে নিই চিরহরিৎ, মানে যে সমস্ত গাছের পাতা আমাদের ঝরে না। আচ্ছা, তোমরা প্রত্যেকে হয়তো শাল পাতা ঠোঙাতে বিভিন্ন রকমের খাবার টাবার খেয়েছো, যেমন ধরো ফুচকা, আলু কাবলি, এই ধরনের খাবারগুলো শাল পাতার ঠোঙাতে আশা করি তোমরা খেয়েছো, ঠিক আছে? তো যে শাল পাতার ঠোঙাটা করে আমরা এই ফুচকা, আলু কাবলি এই খাবারগুলো খাই, দেখবে সেই খাবারগুলো মানে সেই শাল পাতার কালারটা কিন্তু গ্রিন থাকে না, একটু ব্রাউনিশ বা ইয়েলিশ টাইপের হয়ে যায়। তার কারণ হচ্ছে যে সমস্ত গাছের পাতা ঝরে যায়, ঝরে যাওয়ার সময় সেই পাতাগুলোর কালার অ্যাকচুয়ালি ডিসকালার হয়ে যায়। আর যে সমস্ত গাছের পাতা কখনোই ঝরে না, তাদের পাতার কালার ডিসকালার হয় না, তাই তাকে আমরা বলছি এভারগ্রিন ফরেস্ট। ওকে, তাহলে এভারগ্রিন মানে হচ্ছে যে সমস্ত পাতার কালার গুলো কখনোই ডিসকালার হচ্ছে না, তাকে আমরা বলছি এভারগ্রিন ফরেস্ট বা চিরহরিত অরণ্য। এই চিরহরিত অরণ্য মূলত খুব এক্সট্রিম ক্লাইমেটিক কন্ডিশনে জন্মায়। এক্সট্রিম ক্লাইমেটিক কন্ডিশন মানে হচ্ছে এক কথায় বলতে পারো হাই টেম্পারেচার উইথ হাই রেইনফল, মানে প্রচন্ড গরম এবং তার সাথে প্রচন্ড হিউমিডিটি, এরকম টাইপের একটা জলবায়ু, যেটাকে এক কথায় আমরা ইকুইটোরিয়াল ক্লাইমেট বা নিরক্ষীয় জলবায়ু বলতে পারি। এই জলবায়ুটাই হচ্ছে পারফেক্ট গ্রোথ ফর এভারগ্রিন ফরেস্ট। কিন্তু ভারতে আমরা এই নিরক্ষীয় জলবায়ু মূলত কম দেখি, খুব কম অংশে দেখি, কারণ ভারত আমাদের মূলত ক্রান্তীয় জলবায়ুর দেশ। ভারতের কিছু কিছু অংশ নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত, মানে কিছু কিছু জায়গায় আমরা নিরক্ষীয় জলবায়ুকে দেখতে পাই। তো সেই সমস্ত জায়গাতেই আমরা এভারগ্রিন ফরেস্ট লক্ষ্য করতে পারি। বাট যেহেতু ভারতের মূলত জলবায়ুটা ক্রান্তীয় জলবায়ু, তাই ওই জলবায়ুর উপরে নির্ভর করে যেখানে আমরা এই এভারগ্রিন ফরেস্ট দেখতে পাই, ধরো পুরো ফরেস্টটা এভারগ্রিন, বাট তার মধ্যে কিছুটা হলেও আমাদের ডেসিডুয়াসের পার্সেন্টেজ দেখতে পাই। ধরো 95% এভারগ্রিন গাছ রয়েছে, তার মাঝখানে কিছু কিছু ডেসিডুয়াস গাছ রয়েছে। তো সেই অর্থে আমরা ভারতে পারফেক্ট টার্ম যেটা হচ্ছে সেটা হচ্ছে সেমি এভারগ্রিন টার্মটা ইউজ করে থাকি। মানে এভারগ্রিন মানে চিরহরিত অরণ্য। তো ভারতে আমরা মূলত এভারগ্রিন গাছের সাথে খুব অল্প পরিমাণে হলো ডেসিডুয়াস গাছের অবস্থান যেহেতু লক্ষ্য করতে পারি, তাই সেমি এভারগ্রিন টার্মটা আমরা ইউজ করি। তাহলে ভারতে এক কথায় বলতে পারি চিরহরিত অরণ্য দেখা যায় এবং তার সাথে অল্প কিছু মিক্স আপ আমরা দেখতে পাই পর্ণমোচী, কিন্তু সেটার পার্সেন্টেজটা খুব কম, তাই সেই অরণ্যকেই আমরা ভারতের ক্ষেত্রে এভারগ্রিন ফরেস্ট বা চিরহরিত বনভূমি হিসেবে চিহ্নিত করছি। এবং দেখো যেটা তোমাদের বললাম যে মোটামুটি খুব হাই টেম্পারেচার এবং হাই রেইনফল। তো হাই টেম্পারেচার এবং হাই রেইনফল মানেই হচ্ছে অ্যাভারেজে দেখো 30 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 150 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে ভারতের মধ্যে আমরা এই এভারগ্রিন ফরেস্ট লক্ষ্য করতে পারি। তো অ্যাভারেজে এই টেম্পারেচার আর রেইনফলটা দেখে তোমরা আন্দাজ করতে পারছো যে মোটামুটি খুব এক্সট্রিম ক্লাইমেট কন্ডিশন, মানে যেখানে খুব গরম খুব বেশি বৃষ্টিপাত হয় সেখানেই আমরা দেখতে পাই। তো ভারতের ক্ষেত্রে যেটা দেখা যায়, যেটা আগে বললাম যে ইকুইটোরিয়াল বা নিরক্ষীয় জলবায়ুটা হচ্ছে আদর্শ এই গাছ জন্মানোর জন্য, কিন্তু ভারতে তো ইকুইটোরিয়াল ক্লাইমেট খুব কম জায়গাতেই লক্ষ্য করা যায়। এবং ভারতে যেখানে যেখানে এই টাইপ অফ ইকুইটোরিয়াল ক্লাইমেট দেখা যায়, হয় কোথাও খুব বেশি বৃষ্টি হয়, নাহলে খুব কোথাও খুব প্রচন্ড গরম, তার সাথে খুব প্রচন্ড হিউমিডিটি দেখা যায়। তো এইরকম জলবায়ু যুক্ত অঞ্চলগুলো আমাদের ভারতে কোথায় কোথায় রয়েছে দেখো, লোকেশনে আমরা দেখিনি। আন্দামান নিকোবর আইল্যান্ড, আন্দামান নিকোবরে কিন্তু সারা বছর প্রচন্ড গরম,
কারণ আন্দামান নিকোবরের লোকেশন হচ্ছে নিয়ার টু ইকুয়েটর জোন, মানে নিরক্ষীয় অঞ্চলের কাছাকাছি অবস্থিত। লাক্সা আইল্যান্ডের অবস্থানও কিন্তু নিয়ার টু ইকুয়েটর জোন, মানে নিরক্ষীয় অঞ্চলের কাছাকাছি অবস্থিত। মেঘালয়া মানে হচ্ছে যেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। পূর্বাচল মানে হচ্ছে আমাদের ইস্টার্ন হিমালয়ের একটা অংশ, মানে যেখানে আমাদের ওই আসাম, অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর এই পূর্ব হিমালয়ের অংশগুলো পড়ে, সেখানেও প্রচুর বৃষ্টি হয়। এবং ওয়েস্টার্ন পার্ট অফ ওয়েস্টার্ন ঘাট মানে আমাদের মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালার এই যে ওয়েস্টার্ন পার্টটা আছে, ধরো ছোট্ট করে যদি আমি একটু সাইডে আঁকি, এইটা ধরে নাও আমাদের দক্ষিণ ভারতের অংশ। তো এই পোর্শনটা হচ্ছে আমাদের এইভাবে ওয়েস্টার্ন ঘাট রয়েছে। এই ওয়েস্টার্ন ঘাটের ওয়েস্ট পার্ট মানে হচ্ছে এই পোর্শনটা, রেড কালার ইউজ করলে মেবি বোঝা যাবে। দেখো এই পোর্শনটা যেখানে আমি রেড কালারটা ইউজ করছি, সেটা হচ্ছে আমাদের ওয়েস্টার্ন পার্ট অফ ওয়েস্টার্ন ঘাট। তো এই অংশটাতে আমাদের কি কি রাজ্য পড়ছে? মহারাষ্ট্র পড়ছে, কর্ণাটক পড়ছে, কেরালা পড়ছে। এই রাজ্যগুলোর যে পশ্চিমাংশ, সেখানে প্রচুর বৃষ্টিপাত হয়, কারণ সেখানে আমাদের মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা ওখানে ডাইরেক্টলি অ্যাক্টিভেট থাকে। তাই এই সমস্ত জায়গাগুলোতে, যে জায়গাগুলো আমরা অলরেডি আইডেন্টিফাই করলাম, এই প্রত্যেকটা জায়গাতে প্রচুর বৃষ্টি হয় এবং তার সাথে যথেষ্ট পরিমাণে হাই টেম্পারেচার দেখা যায়, এক্সেপ্ট মেঘালয়াতে টেম্পারেচার হাই না থাকলেও যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, তাই এই সমস্ত জায়গাগুলোতে আমরা ভারতের মধ্যে মেনলি এভারগ্রিন ফরেস্ট লক্ষ্য করতে পারি। এর সাথে আমরা একটা ছোট্ট করে অ্যাড করতে পারি আমাদের ওয়েস্ট বেঙ্গল, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ডুয়ার্স রিজিয়নটা রয়েছে, সেখানেও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। যেমন ধরো ডুয়ার্সের মধ্যে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের যে বক্সা দুয়ার, সেই বক্সা দুয়ারে প্রচুর বৃষ্টি হয় এবং সেখানে আমরা প্রচুর বৃষ্টিপাতের কারণে ওখানে আমরা এভারগ্রিন ফরেস্ট দেখতে পাই। তোমরা যদি কেউ ঘুরতে গিয়ে থাকো, আমি নিজে ওখানে ঘুরতে গেছি, তোমরা যদি কেউ কালিম্পং ঘুরতে গিয়ে থাকো, তাহলে দেখবে ওই কালিম্পং এর লাভা, লোলেগাঁও, ঋষভ এই যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলোতে না প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এবং সেই বৃষ্টিপাতের কারণে মানে ঋষভ যে ফরেস্টটা, ওটা কিন্তু এভারগ্রিন ট্রি এরই ফরেস্ট, ঠিক আছে? তো ঘুরতে গেলে এগুলো দেখতে পাবে। তো এই পশ্চিমবঙ্গটা মানে পশ্চিমবঙ্গের অংশতেও আমরা এভারগ্রিন ফরেস্ট দেখতে পাই, পশ্চিমবঙ্গের ডুয়ার্স এক কথায় বলতে পারি, তাই সেখানে আমরা অ্যাড করলাম। তাহলে মোটামুটি কিরকম ক্লাইমেটিক কন্ডিশনে এই গাছ জন্মায় আশা করি বোঝা গেছে। এবার চলে আসি প্রধান কি কি গাছ, এভারগ্রিন ফরেস্টের মধ্যে প্রধান কি কি গাছ আমাদের ভারতে হয়। এটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট পরীক্ষাতে প্রশ্ন আসার জন্য। যে কোনো পরীক্ষা, আমাদের সামনে ক্লার্কশিপ রয়েছে, এনটিপিসি রয়েছে, তোমরা যদি কেউ ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারিও দিতে চাও, সেখানেও দেখবে বিভিন্ন পরীক্ষাতে এই পয়েন্টটাকে বেস করে ম্যাক্সিমাম প্রশ্ন আসে। সেটা হচ্ছে এখানে রয়েছে আমাদের গর্জন, চাপলাস, মেহগনি, রোজউড, আয়রন উড, ব্যাম্বু এক্সেট্রা। মানে গর্জন, চাপলাস, মেহগিনি, রোজউড, আয়রনউড, ব্যাম্বু এগুলো হচ্ছে আমাদের মূলত প্রধানতম গাছ, যেগুলো আমরা এভারগ্রিন ফরেস্টের মধ্যে লক্ষ্য করতে পারি। ওকে, আচ্ছা এবার চলে আসবো এই গাছগুলোকে দেখতে কেমন হয় বা এদের বৈশিষ্ট্য কেমন হয়। মানে এভারগ্রিন গাছের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো থেকে আমাদের প্রশ্ন আসতে পারে বা যেগুলো আমাদের ক্ষেত্রে একটু জানাটা দরকার। তো চলো আমরা একটুখানি, আমি এই পেজটাতে চলে এলাম একটু, তার কারণ হচ্ছে আমি এখানে একটুখানি ড্র করে দেখাবো যে আমাদের এভারগ্রিন ট্রি গুলো কিরকম টাইপের হয়। আচ্ছা, যদিও গাছ গ্রিন হয়, কিন্তু যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ডটা গ্রিন রয়েছে, আমি ইয়েলো কালার ইউজ করছি, কারণ গ্রিনের ওপরে গ্রিনটা তো বোঝা যাবে না, তাই আমি ইয়েলো কালারটা ইউজ করে এখানে গাছগুলো আঁকছি। এই যে এভারগ্রিন ট্রি গুলো হয়, তার দৈর্ঘ্য অনেকটা লম্বা লম্বা হয়, মানে আমরা আশেপাশে যে সমস্ত গাছ দেখতে পাই তাদের থেকে প্রায় 2.5 গুণ বড় হয় এই গাছগুলো, ঠিক আছে? এবং
একটা গাছ থেকে আরেকটা গাছের ডিস্টেন্স খুব একটা বেশি থাকে না, মানে এদের এক কথায় বলি এই এভারগ্রিন গাছের ডেনসিটি খুব হাই হয়, মানে একটা গাছ থেকে আরেকটা গাছ খুব ক্লোজলি হয় এবং অলমোস্ট গাছগুলোর মিডল থেকে ব্রাঞ্চ স্টার্ট হয়। ব্রাঞ্চ গুলো অনেক লম্বা লম্বা হয়, দেখো ব্রাঞ্চ গুলো অনেক লম্বা লম্বা হয়। এই দেখো ব্রাঞ্চ গুলো অনেক লম্বা লম্বা, ঠিক যেমন আমি আঁকছি ধরে নাও এরকমই হয়। এবং দেখো মোটামুটি গাছের গোড়া থেকে আমি অনেকটা উঁচুতে প্রায় হাফ বাদ দিয়ে, হাফ পোর্শন বাদ দিয়ে আমি গাছগুলোকে এঁকেছি, ঠিক আছে? মানে একটা গাছের গোড়া থেকে, মাটি থেকে গাছটার প্রায় মিডল অব্দি ফাঁকা থাকে, তারপরে শাখা প্রশাখাটা শুরু হয়। এবং ডালপালাগুলো অনেক বড় বড় হয়, পাতাগুলোর সাইজও হয় অনেক বড় বড়, এরকম বড় বড় ডালপালা যুক্ত পাতা হয়। এইবার এখানে দেখো একটা গাছের ডালপালার সাথে বা একটা গাছের পাতার সাথে আর একটা গাছের পাতা এরকম ভাবে যুক্ত হয়ে যাচ্ছে, ঠিক যেমন ভাবে আমি আঁকছি। দেখো একটা গাছের পাতার সাথে আর একটা গাছের পাতা এরকম ভাবে কি হয়ে যাচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে। এই গাছের ডালপালার সাথে এই গাছের ডালপালার পাতা কি হয়ে যাচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে। এবং এর ফলে কি হয়, এটা ধরো আমি ইয়েলো কালার দিয়ে করেছি, বাট গাছের কালার তো গ্রিন হয়। এই একটা গাছের পাতার সাথে আর একটা গাছের পাতা এরকম ভাবে যুক্ত হয়ে গিয়ে একটা গ্রিন ক্যানোপি বা চাদোয়া তৈরি করে, যেটা এই ফরেস্টের মূল বৈশিষ্ট্য। মানে একটা নেটওয়ার্ক তৈরি করে যেটাকে ভেদ করে সানলাইট মাটি অব্দি পৌঁছাতে পারে না এবং নিচে থেকে আকাশকেও পরিষ্কারভাবে দেখা যায় না। দেখো ঠিক এইরকম যদি একটা পজিশন হয়, মানে আমার এই আঙুলটার সাথে ধরো এই আঙুলটা ম্যাচ করে দিলাম, তাহলে কি হচ্ছে, একটা নেটওয়ার্ক তৈরি করছে। এর ফলে কি হয়, ওপর থেকে যদি সূর্য ওঠে, ওপর থেকে যদি আমরা সূর্য দেখতে পাই, তাহলে সানলাইট এই নেটওয়ার্কটাকে, মানে এই পাতাগুলোকে ভেদ করে নিচে অব্দি না আসতে, মানে সানলাইট পৌঁছাতে পারে না, কারণ ওপরটা কি হয়ে যায়, একটা পাতার সাথে একটা পাতা মিশে এরকম একটা নেটওয়ার্ক বা জালের মতো তৈরি করে ফেলে, যেটাকে আমরা ইংলিশে ক্যানোপি বলি, বাংলায় বলি চাদোয়া। এবং আমরা যদি নিচেতেও দাঁড়াই, আমরা যদি নিচেতে দাঁড়িয়ে থাকি, ধরো সাপোজ আমরা যদি এই নিচেতে দাঁড়াই, নিচে থেকে দাঁড়িয়ে ওপরের আকাশ কিন্তু দেখা যায় না, মানে নিচে থেকে ওপরের আকাশ আমরা দেখতে পাই না। তো সেই জন্য আমাদের প্রধান বৈশিষ্ট্য হিসেবে আমরা যেটা লক্ষ্য করতে পারি বা আমরা বলি যে এভারগ্রিন গাছে বা এভারগ্রিন ফরেস্টের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সূর্যালোক মাটি অব্দি পৌঁছায় না। তার কারণ এই এভারগ্রিন গাছেদের ঘনত্ব খুব বেশি হয়, তারা খুব কাছাকাছি কাছাকাছি হয় এবং তাদের পাতাগুলোর সাইজ খুব বড় হয়। একটা গাছের ডালপালার সাথে আরেকটা গাছের ডালপালা মিশে তারা একটা বড় চাঁদোয়া টাইপের তৈরি করে ফেলে, যেটা ভেদ করে সূর্যালোক নিচে অব্দি পৌঁছাতে পারে না বা নিচে থেকে ওপরে অব্দি সূর্যকে দেখা যায় না। এর ফলে কি হয়, মাটি সবসময় একটা ভিজে স্যাঁতস্যাঁতে কন্ডিশনে থাকে। তার কারণ হচ্ছে দেখবে, প্রথমেই বললাম যে যে সমস্ত অঞ্চলে প্রচন্ড বৃষ্টিপাত হয় বা খুব হিউমিড এরিয়া, সেখানে এই ধরনের গাছ জন্মায়। তাহলে বৃষ্টির জলকে তো আর গাছের পাতা আটকাতে পারে না, কোনো না কোনো ফাঁক দিয়ে বৃষ্টির জল নিচে পড়েই যাচ্ছে, চলে আসছে, মাটি ভিজে যাচ্ছে, কিন্তু সূর্যালোক সেইভাবে আসছে না, ফলে মাটি সব কোনো সময় ড্রাই হতে পারছে না। তাই মাটি সবসময় কি থাকে, ভিজে স্যাঁতস্যাঁতে থাকে। আর ভিজে স্যাঁতস্যাঁতে মাটি ভীষণ আহ মানে কি বলবো, ভীষণ উম মানে থাকার জন্য আদর্শ জায়গা হচ্ছে কি, রেপটাইল, মানে বিভিন্ন ধরনের পোকা মাকড় জোঁক, এদের থাকার জন্য একবার আদর্শ জায়গা। যদি তোমরা কেউ ডুয়ার্সে ঘুরতে গিয়ে থাকো, তোমাদের এই অভিজ্ঞতাটা থাকবে। দেখবে ডুয়ার্সে ঘুরতে গেলে নুন নিয়ে যেতে হয়, কারণ প্রচুর জোঁক থাকে, জোঁকের মুখে নুন দিতে হয়, কর্পূর নিয়ে যেতে হয়, যাতে প্রচুর গায়ে মাখতে হয়, কর্পূরের গন্ধে পোকামাকড় না আসে। তো
তো এইটা হচ্ছে আমাদের এভারগ্রিন ফরেস্টের প্রধান বৈশিষ্ট্য। তাহলে পয়েন্ট আউট করে কি কি মনে রাখছো? এভারগ্রিন গাছগুলোর ঘনত্ব খুব বেশি হচ্ছে এবং যে ঘনত্বগুলো আমরা দেখতে পাচ্ছি, ডেনসিটি বেশি হওয়ার কারণে তারা নিজেদের মধ্যে ডালপালাগুলোকে যুক্ত করে একটা চাঁদোয়া বা গ্রিন ক্যানোপি তৈরি করছে, যেটা ভেদ করে সানলাইট নিচে অব্দি পৌঁছাতে পারছে না, ফলে মাটি সবসময় কি থাকছে, ভেজা স্যাঁতস্যাঁতে থাকছে। এবং এই পাতাগুলোর সাইজ বড় হয় বলে এদেরকে আমরা কি বলি, ব্রড লিফ ট্রি ফরেস্ট। তো এগুলো গেল আমাদের মূলত প্রধানত এভারগ্রিন ফরেস্টের বৈশিষ্ট্য। ওকে, তাহলে আশা করি মোটামুটি এভারগ্রিন ফরেস্ট সম্পর্কে একটা প্রাইমারি ধারণা আমরা পেলাম যে এভারগ্রিন ফরেস্ট কিরকম জলবায়ুতে জন্মায়, ভারতের কোথায় দেখা যায়, কি কি গাছ আমরা ভারতে দেখতে পাই এবং তাদের বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে। তো আমাদের সমস্ত আপকামিং পরীক্ষাতে এর বাইরে কিন্তু প্রশ্ন আসে না, কারণ প্রিভিয়াস ইয়ার ফলো করে দেখবে এই টপিক গুলো মানে এই পয়েন্ট গুলো ধরেই কিন্তু প্রশ্ন আমাদের চলে আসে। আচ্ছা, এরপরে নেক্সট চলে যাই আমরা, নেক্সট পার্ট হচ্ছে আমাদের ডেসিডুয়াস। ডেসিডুয়াস যে পার্টটা আমাদের রয়েছে, ডেসিডুয়াস মানে হচ্ছে আমাদের পর্ণমোচী, মানে যে গাছের পাতা ঝরে যায়। আগেরটা কি বললাম, এভারগ্রিন, এটা হচ্ছে আমাদের পর্ণমোচী, মানে যে গাছের পাতা আমাদের ঝরে যাচ্ছে। তো যে গাছের পাতা আমাদের খুব সহজেই ঝরে যায় তাকে আমরা বলি পর্ণমোচী। একটা এই প্রসঙ্গে একটা কথা মনে রাখার ব্যাপার হচ্ছে, পাতা ঝরার কিছু সিস্টেম আছে। ধরো কোনো কোনো গাছে সারা বছর ধরে পাতা ধরে, যেমন ধরো নিম পাতা সারা বছর ধরে ঝরছে। কিছু কিছু গাছ আছে যেমন ধরো আপেল গাছ, আমড়া গাছ, এটা শীতকালে একেবারে সব পাতা ঝরিয়ে দেয়, মানে তোমার গাছটাকে দেখলে মনে হবে গাছটা মরে গেছে, মানে জাস্ট মরে গেছে, মানে একটাও গ্রিন অংশ থাকে না, মানে সমস্ত পাতাগুলো কি হয়ে যায়, ঝরে পড়ে যায়, একটা গ্রিন থাকে না, আবার নতুন করে পাতা ওখানে কি করে, গজাতে শুরু করে। ঠিক আছে, এছাড়া আমরা দেখতে পাই যেমন ধরো নারকেল গাছ, তাল গাছ, প্রথমে তাদের ছাল বাকল শুদ্ধ ঝরে ফেলে দেয়। আবার ধরো আম গাছ, একদিক থেকে পাতা প্রথমে ঝরে যায়, মানে কালারটা ডিসকালার হয়ে যায়, দেখবে পাতা যখন ঝরে যায় আম গাছের একদিকে, তখন তার কালার হয়ে যায় ইয়েলো। তারপরে দেখবে আরেকটা পাতা ঝরে যায়, তখন মানে ইয়েলো হয়ে গেলে পাতাগুলো ঝরে যায়, সেখানে নতুন পাতা আসে, তারপরে আবার এক পাশের পাতা ঝরে। মানে আম গাছের পাতা কিন্তু সব একসাথে ঝরে না, পার্ট বাই পার্ট ঝরে। তো যে কোনো প্রসেসেই হোক না কেন, গাছের পাতা যদি ঝরে যায় তাকে আমরা বলি ডেসিডুয়াস। আর্দ্রতার বেসিসে আমরা এই গাছকে দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ময়েস্ট আর একটা হচ্ছে ড্রাই। আর্দ্রতার বেসিসে মানে ধরো আমরা দক্ষিণবঙ্গে বসবাস করি, ধরো যারা আমরা কলকাতা বা বোথ 24 পরগনায় বসবাস করি, আর যারা তোমরা পুরুলিয়ার দিকে বসবাস করো, দুটো জেলার মধ্যে ওয়েদারের ডিফারেন্স থাকে, দেখবে হিউমিডিটি, মানে আমাদের এখানে প্রচন্ড ঘরমাক্ত একটা ওয়েদার, আর টুরুলিয়ার দিকে প্রচন্ড ড্রাই থাকে। তো ড্রাই জায়গাটা দেখবে পলাশ ফুলটা খুব ভালো হয়, তার মানে এটা নয় যে পলাশ আমাদের এখানে হয় না, কিন্তু খুঁজে পেতে একটা দুটো খুঁজে পাই, বাট পলাশ পুরুলিয়াতে প্রচন্ড পরিমাণে হয়। আবার আমাদের এখানে ধরো আম জাম গাছগুলো যতটা পরিমাণে হচ্ছে, পুরুলিয়াতে ততটা পরিমাণে হয় না। তো ঠিক এরকম ক্লাইমেটের বা জলবায়ুর উপরে বা ওয়েদারের উপরে ডিপেন্ড করে আমরা এই ডেসিডুয়াসকে দুটো ভাগ করেছি, ময়েস্ট এবং ড্রাই। তার মধ্যে ময়েস্ট ডেসিডুয়াস হচ্ছে বর্তমানে ভারতে সব থেকে বেশি পরিমাণে রয়েছে, দেখো হাইয়েস্ট পার্সেন্টেজ ইন ইন্ডিয়া লেখা রয়েছে, সব থেকে বেশি পরিমাণে ভারতে দেখা যায়। এবং মোটামুটি অ্যাভারেজ টেম্পারেচার 27 থেকে 30, এবং 100 থেকে 150 সেন্টিমিটার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, আর 80 সেন্টিমিটারের বেশি হিউমিড রিজিয়নে আমরা এই ধরনের গাছগুলোকে দেখতে পাই। তো ভারতের ম্যাক্সিমাম অংশে আমরা এই ধরনের জলবায়ু কিন্তু লক্ষ্য করতে পারি। দেখে নিই চলো লোকেশনে কি রয়েছে। দেখো, ফুটহিলস জোনস অফ হিমালয়া, মানে যেটাকে আমরা তরাই ডুয়ার্স বলি, তার সাথে আমাদের রয়েছে ধরো ছোটনাগপুর প্লেটো, মধ্যপ্রদেশ, ওড়িশা, ছত্তিশগড়, ওয়েস্ট বেঙ্গল, ইস্টার্ন পার্ট অফ ওয়েস্টার্ন ঘাট। ঠিক আছে, মানে এই পার্ট গুলো হচ্ছে মেইন, এর সাথে আমরা এই ইটিসি বা এক্সেট্রা করলাম, কারণ মোটামুটি ভারতের আরো বিস্তীর্ণ অঞ্চলে আমরা এই ধরনের উদ্ভিদ দেখতে পাই। এখানে একটা টুইস্ট আছে, কি টুইস্ট আছে দেখো, ইস্টার্ন পার্ট অফ ওয়েস্টার্ন ঘাট, ইস্টার্ন পার্ট অফ ওয়েস্টার্ন ঘাটে আমরা কি দেখতে পাচ্ছি, ডেসিডুয়াস বা ময়েস্ট ডেসিডুয়াস। আর এর আগে আমরা পড়েছি দেখো, ওয়েস্ট পার্ট অফ ওয়েস্টার্ন ঘাটে আমরা কি দেখতে পাচ্ছি, কি ধরনের গাছ দেখতে পাচ্ছি, এভারগ্রিন। তাহলে ভারতের
কোন পাহাড়ের দুই দিকে দু ধরনের গাছ দেখা যায়? পশ্চিমঘাট। পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম দিকে আমরা এভারগ্রিন দেখতে পাই, পশ্চিমঘাট পর্বতমালার পূর্ব দিকে আমরা ডেসিডুয়াস দেখতে পাই বা ময়েস্ট ডেসিডুয়াস দেখতে পাই। এই প্রশ্নটা অলরেডি আমাদের পরীক্ষাতে চলে এসেছে যে ভারতের কোন পাহাড়ের, এমন একটা পাহাড়ের নাম বলো যার দুই দিকে দু ধরনের গাছ দেখতে পাই। তো পড়ার সময় এগুলো কিন্তু আমাদের একটুখানি মাইনটলি পড়তে হবে। আমি এই পয়েন্টটা হাইলাইট করে তোমাদের বুঝিয়ে দিলাম যে যখন পড়বে এইভাবে পয়েন্ট গুলো হাইলাইট করে পড়বে, এবং এটা যতক্ষণ না তুমি ম্যাপ দেখে বা ম্যাপ পয়েন্টিং করে পড়বে এই ধরনের কোয়ারি গুলো কিন্তু তোমাদের মাথায় আসবে না। ম্যাপ পয়েন্টিং করে পড়লে তবেই কিন্তু এই কোয়ারি গুলো তোমাদের মাথাতে আসবে। ওকে, এছাড়া কি কি গাছ আমরা দেখতে পাই দেখো, মেন ট্রি শাল, সেগুন, স্যান্ডেলউড, অর্জুন, পলাশ, জারুল, মহুয়া, এর সাথে তোমরা নিম, আম, জাম, যা খুশি অ্যাড করতে পারো। আম, জাম, নিম, মানে নিম যেমন অনেকবার পরীক্ষাতে এসেওছে, ঠিক আছে। আম, জাম, নীল যা খুশি অ্যাড করতে পারো, তার কারণ হচ্ছে আশেপাশে যত গাছ আমরা দেখতে পাই সব গাছই কিন্তু আমাদের পর্ণমোচী গাছ। আমরা মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গে বা পশ্চিমবঙ্গে ম্যাক্সিমাম পর্ণমোচী দেখি, ওই পাহাড়ি অঞ্চলে ডুয়ার্সটা বাদ দিয়ে। তো আশেপাশে যা গাছ দেখতে পারো, হয়তো অনেক গাছের নামও জানি না, ম্যাক্সিমাম গুলি হচ্ছে পর্ণমোচী, মানে যে গাছের পাতা ঝরে যায় সেগুলোকে আমরা পর্ণমোচী বলে থাকি। তাদের মধ্যে ম্যাক্সিমাম গুলি কিন্তু আমাদের আর্দ্র পর্ণমোচীর মধ্যেই পড়ে। ওকে, চলো নেক্সট চলে যাই আমরা পরের পার্টে, সেটা হচ্ছে আমাদের ড্রাই ডেসিডুয়াস। তো ড্রাই ডেসিডুয়াস এর ক্ষেত্রে দেখো কি দেখতে পাচ্ছি, টেম্পারেচার কিন্তু অলমোস্ট ময়েস্টের মতোই সেম সেম থাকছে। তার কারণ হচ্ছে ধরো আমাদের, আমি কলকাতায় থাকি বা আমার অ্যাকচুয়ালি কলকাতা নর্থ 24 পরগনার বর্ডারে থাকি আমি। তো ডিস্ট্রিক্ট হিসেবে আমি নর্থ 24 পরগনায় লিখতে হয় আমাকে, বাট আমাদের অ্যাড্রেসে আবার কলকাতা লেখা। তো সাপোজ ধরো কলকাতার ওয়েদার আর পুরুলিয়ার ওয়েদারের মধ্যে যদি কম্পেয়ার করি, টেম্পারেচারের কিন্তু খুব ডিফারেন্স থাকে না। ডিফারেন্সটা কিসে হয়? হিউমিডিটি ডিফারেন্স হয়। তো সেই জন্য টেম্পারেচার আমাদের ময়েস্ট আর ড্রাইতে অলমোস্ট এক। ডিফারেন্স হচ্ছে হিউমিডিটি, দেখো লেস দ্যান 50%। আর তার সাথে ডিফারেন্স হচ্ছে রেনফল, মানে যখনই হিউমিডিটি কমে যাচ্ছে রেনফলের পরিমাণটা কি হয়ে আসছে? কমে আসছে। তো মোটামুটি ড্রাই ডেসিডুয়াস আমরা কোথায় দেখতে পাই? পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, প্লেটো রিজিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল, মানে যেখানে মূলত একটুখানি বৃষ্টিপাতের পরিমাণগুলো কম হয়, মেনলি এই জায়গাগুলোতে আমরা দেখতে পাই। এবং মেনলি আমরা কি গাছ দেখতে পাই? সাবাই গ্রাস। এই সাবাই গ্রাস সব থেকে বেশি ভারতের ছত্তিশগড়ে হয়, এবং সব থেকে বেশি পরিমাণে আমরা এই সাবাই গ্রাস দেখতে পাই ভারতের ছত্তিশগড়ে, এবং এটা কিন্তু স্পেসিফিক ড্রাই ডেসিডুয়াসেরই গাছ। দেখো ময়েস্ট ডেসিডুয়াসে আমরা যে গাছগুলো দেখতে পাই, মানে আর্দ্র পর্ণমোচীতে যে গাছগুলো দেখতে পাই, সেগুলো যে ড্রাইতে দেখতে পাই না বা হবে না এরকম কিন্তু নয়। যে গাছগুলো আমরা আর্দ্র পর্ণমোচী বা ময়েস্ট অঞ্চলে দেখতে পাই সেগুলো আমরা ড্রাইতেও দেখতে পাই, কম বেশি হতে পারে পরিমাণে। কিন্তু ড্রাইয়ের স্পেসিফিক্যালি দুটো গাছ আছে, একটা হচ্ছে সাবাই গ্যাস আর একটা হচ্ছে আমি এখানে লিখলাম পলাশ। এই পলাশ দেখবে মেনলি ড্রাই এলাকাতেই দেখা যায়। এই পলাশ আর সাবাই গ্রাস মেনলি ড্রাই রিজিয়নের জন্য বেশি প্রেফারেবল। বাকি গাছগুলো মোটামুটি ড্রাই আর ময়েস্ট দুটো মিলিয়েই দেখা যায়। ওকে, এই টোটাল গেল আমাদের ডেসিডুয়াস। ডেসিডুয়াসের তো আমাদের খুব বেশি কিছু ক্যারেক্টারিস্টিক্স বোঝানোর নেই। তার কারণ হচ্ছে যে ডেসিডুয়াস গাছ ছোট বড় মাঝারি বিভিন্ন টাইপের হয়, এবং আশেপাশে এই গাছগুলো অল টাইম দেখতে পাও। এর স্পেসিফিক কোনো তার বৈশিষ্ট্য নেই এভারগ্রিনের মতো। গাছগুলোর নির্দিষ্ট কোনো হাইট নেই, এবং মোটামুটি মাটির প্রায় নিচে থেকে একটুখানি গুঁড়িটা বাকি থাকে, শাখা প্রশাখা বেরোতে শুরু করে। এক কথায় বলতে পারি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য তেমন কিছু মনে রাখার মতো নেই। তো চলো এবার 3 নম্বর ভাগে চলে যায়। 3 নম্বর ভাগটা হচ্ছে খুব সহজ, যেটা আমাদের না পড়েও পারা যায়। ঠিক কিরকম? 3 নম্বর ভাগটা রয়েছে আমাদের কাঁটা জাতীয় ট্রপিক্যাল থ্রন ফরেস্ট। তো ট্রপিক্যাল থ্রন ফরেস্ট যেটা রয়েছে মানে ক্রান্তীয় কাঁটা জাতীয় বনভূমি যেটাকে আমরা বলতে পারি। তো কাঁটা জাতীয় বনভূমি আমরা ভারতের কোথায় দেখতে পাই? রাজস্থান, এই এলাকাগুলোতে দেখতে পাই। তো এই এলাকাগুলোতে আমরা দেখতে পাই কারণ এখানে বৃষ্টিপাত প্রায় নেই বললেই চলে।
তো রাজস্থান সহ ভারতের বেশ কিছু জায়গা রয়েছে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ প্রচন্ড কম, এবং সেগুলোকে আমরা রেন শ্যাডো বা বৃষ্টির ছায়া অঞ্চল বলেও চিহ্নিত করি। যেমন ধরো রাজস্থান রেন শ্যাডো রিজিয়ন অফ সাউথ ইন্ডিয়া, মানে দক্ষিণ ভারতে বেশ কিছু জায়গা রয়েছে যেগুলোকে আমরা বৃষ্টির ছায়া অঞ্চল বলি। যেমন ধরো পশ্চিমঘাট পর্বতের পূর্ব দিক এবং পূর্বঘাট পর্বতের পশ্চিম দিকটা হচ্ছে আমাদের রেন শ্যাডোর মধ্যে পড়ে। রান অফ কচ অফ গুজরাট, গুজরাটের রান অফ কচও কিন্তু প্রচন্ড ড্রাই, বৃষ্টিপাত কম হয়। রাজস্থান সহ যেখানে আমরা মোটামুটি 50 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত এবং 35 থেকে 45 ডিগ্রির মধ্যে অ্যাভারেজ একটা রেনফল মানে টেম্পারেচার দেখতে পাই, সেই সমস্ত জায়গাতে মানে হাই টেম্পারেচার উইথ লো রেনফল, এরকম ক্লাইমেট আমরা যেখানেই দেখতে পাই সেখানেই আমরা ক্যাকটাস জাতীয় গাছগুলো বা কাঁটা জাতীয় গাছগুলো দেখি। যেমন ধরো ক্যাকটাস, ডেটস মানে হচ্ছে খেজুর, বাবলা, জুলিফ্লোরা, এইগুলোকে আমরা মেনলি জেরোফাইট ভেজিটেশন বলে থাকি। কি ভেজিটেশন বলে থাকি? জেরোফাইট, জেরোফাইট ভেজিটেশন আমরা বলে থাকি। তাহলে এই গাছগুলো অ্যাকচুয়ালি ড্রাই এলাকাতে জন্মায়, কারণ তাদের শেকড় গুলো অনেক লম্বা লম্বা হয়, মাটির অনেক গভীর পর্যন্ত চলে যেতে পারে, সেখান থেকে জল টেনে তাদের কাজে লাগাতে পারে। পাতাগুলোতে কাঁটায় পরিণত হয়, পাতাগুলোর ওপর একটা কিউটিকলের প্রলেপ থাকে, এবং এই গাছগুলো বাষ্পীভবন কম হয় এবং এদের জল তেষ্টা অ্যাকচুয়ালি অন্যান্য গাছের তুলনায় কম, পাতি কথায় বলতে গেলে। তো এই গাছ আমরা এক কথায় বলতাম রাজস্থানে, শুধু রাজস্থান নয়, মনে রাখবে রাজস্থান সহ ভারতের যেখানে যেখানে আমরা মোটামুটি অ্যাভারেজে 40-এর উপরে টেম্পারেচার এবং 50 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত দেখতে পাই, সেখানেই কিন্তু আমরা এই ধরনের গাছগুলো দেখতে পাই। হ্যাঁ, এদের অবশ্যই বৈশিষ্ট্য রয়েছে, যেটা বললাম যে যেগুলো এদের পাতার উপরে একটা মোটা ক্রিটিক্যালের প্রলেপ থাকে, আবরণ থাকে, শেকড় গুলো লম্বা লম্বা হয়, কাঁটা থাকে মোটা, ঠিক আছে, এগুলোকে আমরা জেরোফাইট ভেজিটেশনের মেন বৈশিষ্ট্য বলতে পারি। ঠিক আছে, এবং গাছদের মধ্যে উল্লেখযোগ্য দেখো ক্যাকটাস, ডেটস, বাবলা, জুলিফ্লোরা, এগুলো। আচ্ছা, এই প্রসঙ্গে একটুখানি বলি, ক্যাকটাস আমাদের বেশ 2-3 রকমের দেখা যায়। যেমন দেখবে যদি আমরা ডেজার্টে দেখি, মানে রাজস্থান সংলগ্ন অঞ্চলে দেখি, ওখানে দেখবে একটু বড় সড়ো টাইপের ক্যাকটাস হয়, মানে ফণি মনসা টাইপের ক্যাকটাস, যেগুলো একটু বড় সড়ো হয়, বড় বড় কাঁটা হয়, মানে খুব একটা ভালো দেখতে হয় না। এগুলো, এই ধরনের ক্যাকটাস গুলো আমরা মেনলি ডেজার্ট অঞ্চলেই দেখতে পাই। এছাড়া দেখবে বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো সুন্দর সুন্দর ক্যাকটাস দেখা যায়। যেমন কিছু কিছু আমরা জেরোফাইট ভেজিটেশন বা ক্যাকটাস বাড়িতে ইনডোর প্ল্যান্ট হিসেবে রাখি, তার মধ্যে যেমন একটা স্নেক প্ল্যান্ট বা অ্যালোভেরা, অ্যালোভেরাও কিন্তু এই ক্যাকটাস প্রজাতিরই, মানে জেরোফাইট ভেজিটেশন, ঠিক আছে। তো এই গাছগুলো হয় ডেজার্টে নয়, এগুলো হয় রেইন শ্যাডো রিজিয়নে, মানে এই যে রেইন শ্যাডো রিজিয়ন লিখেছি, মানে আমাদের হিমালয় পাহাড়ের এবং এই দক্ষিণ ভারতের বেশ কিছু বৃষ্টির ছায়া অঞ্চল আছে যেখানে বৃষ্টিপাত কম হয় কিন্তু তাপমাত্রা মরুভূমি বা ডেজার্টের মতো অতটা বেশি নয়, সেখানেও আমরা ক্যাকটাস হতে দেখি। কিন্তু সেই ক্যাকটাস গুলো খুব সুন্দর হয়, বেশ বড় সড়ো হয় না, ছোট ছোট, অনেকটা দেখবে গোলাকার, অনেকটা স্কোয়ার হয়, যেগুলোকে আমরা ঘরে ইনডোর প্ল্যান্ট হিসেবে সাজাতে পারি, মানে যাদের আর খুব বেশি বৃদ্ধি ঘটে না, ঠিক আছে। তো সেগুলোও কিন্তু আমাদের এই ভাগের মধ্যেই পড়ে। তো ক্যাকটাস মানে যে শুধু মরুভূমিতেই জন্মায় সেটা নয়, মরুভূমিতে যে ক্যাকটাস গুলো জন্মায় অ্যাকচুয়ালি সেগুলো খুব বড় সড়ো। এটা ছাড়াও আমাদের হিমালয় পার্বত্য অঞ্চল এবং দক্ষিণ ভারতের পার্বত্য অঞ্চলের যেগুলো বৃষ্টির ছায়া অঞ্চল রয়েছে, সেখানে বেশ সুন্দর সুন্দর ক্যাকটাস আমরা জন্মাতে দেখি। তার মধ্যে একটা খুব উল্লেখযোগ্য জায়গা হলো পশ্চিমবঙ্গের কার্শিয়াং। যেমন পশ্চিমবঙ্গের কার্শিয়াংকে আমরা হোয়াইট অর্কিড সিটি বলি। তোমাদের মনে আছে কিনা জানি না, পশ্চিমবঙ্গের কার্শিয়াংকে কিন্তু আমরা হোয়াইট অর্কিড সিটি বলি। কার্শিয়াংয়ে ভীষণ সুন্দর সুন্দর অর্কিড হয় এবং ওগুলো বাড়িতে তুমি বাগান করতে পারো, ঘরে রাখতে পারো। এবং স্নেক প্ল্যান্ট যদি তুমি ঘরে রাখো, তার একটা বিশাল উপকারিতা রয়েছে যে অন্যান্য গাছ
যত পরিমাণে অক্সিজেন বায়ুতে ত্যাগ করে, মানে বায়ুমণ্ডলে ত্যাগ করে স্নেক প্ল্যান্ট, তার থেকে ডাবল পরিমাণ অক্সিজেন বায়ুমণ্ডলে ত্যাগ করে। তো সেই জন্য স্নেক প্ল্যান্টটাকে ইনডোর প্ল্যান্ট হিসেবে রাখতে বলেন ডাক্তাররা। মানে আমি এটা জানতাম না অ্যাকচুয়ালি। আমি যখন মা হই আমার বেবিদের জন্য, আমার একজন রিলেটিভ আছেন ডাক্তার, তো তিনি আমাকে গিফট করেছিলেন স্নেক প্ল্যান্ট। তো স্নেক প্ল্যান্ট যখন তিনি গিফট করেছিলেন আমি ভাবছি দূর গাছ আবার গিফট করেছে। তো পরে উনি বললেন বাচ্চা যে ঘরে থাকে সেই ঘরে অক্সিজেন সাপ্লাই বাড়ানোর জন্য স্নেক প্ল্যান্ট রাখাটা খুব জরুরি। তার কারণ হচ্ছে স্নেক প্ল্যান্ট কি করবে, যখন তার ওই খাদ্য তৈরির সময় কার্বন ডাই অক্সাইডকে টেনে নিয়ে অক্সিজেন সে বাইরে দেবে, বা যেটা উদ্ভিদ যে প্রক্রিয়ায় অক্সিজেন বায়ুতে মেশায়, আমার আমার থেকে তোমরা বেশি জানো সেই প্রক্রিয়ার কথা। তো সেই সময় অন্যান্য গাছেরা যতটা পরিমাণ অক্সিজেন বায়ুতে মেশাবে, স্নেক প্ল্যান্ট তার থেকে অনেক বেশি পরিমাণ অক্সিজেন বায়ুতে মেশায়। তো তাহলে কি হয়, সেই ঘরে অক্সিজেনের অ্যাভেলেবিলিটি থাকে এবং বাচ্চা খুব ভালো থাকে আর কি। তো এইরকম প্ল্যান্ট গুলো কিন্তু আমরা ওই পাহাড়ি যে বৃষ্টিচ্ছায়া অঞ্চলগুলো সেখানেই হতে দেখি, ডেজার্টে খুব একটা হতে দেখি না। তাহলে আমাদের যে একটা ধারণা থাকে যে ক্যাকটাস জাতীয় গাছ মানে মরুভূমিতে হয়, সেটা নয়। মরুভূমিতে অবশ্যই হয়, বাট মরুভূমি ছাড়াও পাহাড়ের বিভিন্ন বৃষ্টিচ্ছায়া অঞ্চলে আমরা এই ক্যাকটাস জাতীয় গাছগুলোকে জন্মাতে দেখি। ওকে, তাহলে আজকে আমরা মোটামুটি দেখো 3টে টাইপ করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এই ক্ষেত্রে তোমাদেরকে একটা কথা বলবো যে তোমরা যখন এই ভেজিটেশন গুলো পড়বে তখন তোমাদের মেন 3টে পয়েন্ট হাইলাইট করে মনে রাখার ব্যাপার থাকবে। একটা হচ্ছে লোকেশন, মানে ভারতের কোথায় কোথায় দেখা যায়, তাদের বৈশিষ্ট্য যদি কিছু থাকে সেগুলো, আর একটা হচ্ছে প্রধান কি কি গাছ, মানে মেন স্পিসিস গুলো। এই 3টে পয়েন্ট একটু হাইলাইট করে পড়বে, কারণ এই 3টে পয়েন্ট থেকে হাইলাইট করে প্রশ্ন আমাদের বেশি আসে। ডাইরেক্টলি কতটা রেনফল, কতটা টেম্পারেচারে কোন গাছ জন্মায় এরকম প্রশ্ন আসেনি এখনো পর্যন্ত, কিন্তু ইনডাইরেক্টলি আসতে পারে যে কি ধরনের জলবায়ুতে কি ধরনের উদ্ভিদ দেখা যায়। তার জন্য জাস্ট জলবায়ু বা ওয়েদার বা তাপ মানে বৃষ্টিপাতের কনসেপ্টটা রাখা, কিন্তু ডাইরেক্টলি প্রশ্ন এই লোকেশন বা মেইন স্পিসিস বা গাছগুলোর ক্যারেক্টারিস্টিক্স এগুলো থেকে কিন্তু আসে। এছাড়া আরো আমাদের যে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট রয়েছে বা আরো যে পার্ট বাকি থাকছে সেখান থেকেও আসে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আজকে আমরা ন্যাচারাল ভেজিটেশনের একটা ফার্স্ট পার্টে, মানে 5টা যে ভাগ করেছিলাম তার মধ্যে 3টে নিয়ে আলোচনা করলাম। এটাকে আমরা ন্যাচারাল ভেজিটেশনের ক্লাসের ফার্স্ট পার্ট বলতে পারো তোমরা। পরের পার্টটা আরেকটা ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করব। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আরেকটা ক্লাসে এই ভেজিটেশনেরই আরেকটা পার্ট নিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে। ওকে, থ্যাংক ইউ।